এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। ক্রিসমাসের আগেই দিল্লি থেকে করের টাকার একাংশ হাতে এলো রাজ্যের। শুক্রবার কেন্দ্রের তরফে ৫,৪৮৮.৮৮ কোটি টাকা পেল নবান্ন, যা করের অতিরিক্ত কিস্তির টাকা বলে জানা যাচ্ছে। যদিও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি এটি করের টাকার অতিরিক্ত কিস্তি, এই অর্থ পাওয়ারই ছিল। তবে অন্যান্য রাজ্যগুলির তুলনায় এবারও বাংলার প্রাপ্তি বেশ কম। অর্থপ্রাপ্তির শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, বাংলার স্থান চতুর্থ। জিএসটি চালু হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের জানুয়ারির মাঝে এই টাকা দেওয়ার অতিরিক্ত কিস্তি হিসাবে বিভিন্ন রাজ্যে পাঠালো দিল্লি। কোন রাজ্যে করের কত অর্থ পাবে তার নির্দিষ্ট হিসাব রয়েছে। জনসংখ্যা ও জনঘনত্বের নিরিখে সেই হার ঠিক করা হবে। দেশজুড়ে এক ও অভিন্ন কর পাঠানো এই হিসেব নিকেশ করেই চালু হয়েছিল। শুক্রবার অর্থমন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়। কর বাবদ মোট ৭২,৯৬১.২১ কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যকে। অন্যদিকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদে দাঁড়িয়ে বলেছেন, বাংলায় সাংবাদিকদের নিরাপত্তার অভাব রয়েছে। এ নিয়ে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। নরেন্দ্র মোদী সরকারের অধীনে সাংবাদিকদের নিরাপত্তা কমে গেছে বলে দাবি করলেন তিনি। একই সঙ্গে অনুরাগ ঠাকুরকেও তিনি আক্রমণ করতে ছাড়েননি। নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, নরেন্দ্র মোদীর আমলে বিশ্ব প্রেস ফ্রিডম সূচকে ভারতের ১৪০ থেকে ১৬১তে নেমে এসেছে। তার সরকারের আমলে সাংবাদিকরা নিজেদের কাজ করার জন্য শারীরিক নির্যাতন, গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে গ্রেপ্তার, অভিযোগ এবং নজরদারির সম্মুখীন হয়েছে। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ দোলা সেন সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে প্রশ্ন জমা দিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনুরাগ বলেছিলেন, বাংলায় সাংবাদিকরা নিরাপত্তার অভাব বোধ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যানে ভাঙচুর করা হয়। এটা বাংলার দরিদ্র মানুষদের উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। সাংবাদিকরা ভয়ে সেই ঘটনা দেখাতে পাচ্ছেন না বা লিখতে পাচ্ছেন না। যাব পরের খবরে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল অবৈধ। মামাদের অস্তিত্ব বাড়িয়ে ইউজিসির পর আদালতে একথা স্বীকার করে নিল রাজ্য সরকারও। মানিকের নিয়োগ চ্যালেঞ্জ করে দানিশ ফারুকির করা মামলার শুক্রবার হলফনামা দিয়ে মানিকের নিয়োগ যে অবৈধ হয়েছিল তা স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর ফলে বিপদ বাড়ল মানিকেরও। মামলাকারীর অভিযোগ ছিল, ১৯৯৮ সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল সম্পূর্ণ অবৈধ। ইউজিসির বিধির পরোয়া না করে যোগ্যতা না থাকলেও মানিককে ওই পদে বসানো হয়েছিল, যদিও তখন কলেজটি ছিল বেসরকারির হাতে। ২০০০ সালে কলেজটি অধিগ্রহণ করে সরকার। ইউজিসির বিধি অনুসারে অধ্যক্ষ হতে গেলে ১৫ বছর অধ্যাপনার অভিজ্ঞতা লাগে, সঙ্গে লাগে পিএইচডি। মানিকের কোনোটাই ছিল না। অধ্যক্ষ হওয়ার আগে মানিক পড়াতেন দক্ষিণ ২৪ পরগনার বিজয়গড়ের একটি স্কুলে। পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্নার বিরোধিতায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কানমোলা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ৭২ ঘন্টা নয়, বড়দিনের কারণে ধর্না শেষ করতে হবে ৪৮ ঘন্টায়। এদিন আদালতের রাজ্য সরকারি আইনজীবী দাবি করেন, আন্দোলনকারীরা যেখানে ধর্না দিতে চাইছেন সেখানে ১৪৪ ধারা জারি থাকে। তাছাড়া সিঙ্গল বেঞ্চের নির্দেশের পর মধ্যরাত থেকে ধর্না দিচ্ছেন তারা, যার ফলে ওই এলাকা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শুক্রবার সন্ধ্যায় আরও ৪% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ফলে আন্দোলনের কোনো প্রাসঙ্গিকতা থাকে না। জবাবে প্রধান বিচারপতি বলেন, বকেয়া ডিএর মাত্র ১০% পরিশোধ করেছে রাজ্য সরকার। কর্মচারীরা কারো দয়ার দান চাইছেন না, তারা শুধুমাত্র তাদের অধিকারটুকু চেয়েছেন। দেখব পরের খবর। পুরসভা নিয়োগ দুর্নীতিতে ইডির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। দিল্লির আদালতে পেশ করা এক রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুরসভার নিয়োগ দুর্নীতি করেছেন অয়নশীল। সেই গ্রুপের সদস্য ছিলেন রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান। অয়নশীল ও অন্যান্যদের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে এই তথ্য পেয়েছে ইডি। রিপোর্টে ইডির তরফে জানানো হয়েছে, অয়নশীল ও অন্যান্যদের বাজেয়াপ্ত করা ফোন থেকে জানা গেছে পুরসভার নিয়োগ দুর্নীতি করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন
দুর্নীতির প্রধান কাণ্ডারি অয়নশীল। সেই গ্রুপে ছিলেন রাজ্যের বহু পুরসভার পুরপ্রধানরা। ওই গ্রুপে কাদের নিয়োগ করতে হবে তা সুপারিশ করতেন পুরপ্রধানরা। মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান রথীন ঘোষের নাম উল্লেখ করে সরাসরি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি প্রার্থীদের নাম সুপারিশ করতেন। ইডি জানিয়েছে পুরপ্রধানদের কাছ থেকে সুপারিশ পাওয়ার পর সেই প্রার্থীদের নিয়োগ দিত তৎপরতা হতেন অয়নশীল। সমান্তরালভাবে চলত সেই প্রার্থীর সঙ্গে টাকার অঙ্ক নিয়ে দর কষাকষি। টাকার অঙ্ক নিয়ে সিদ্ধান্ত হলেই কীভাবে ওএমআর শিট কারচুপি করে বা নম্বর বাড়িয়ে প্রার্থীকে নিয়োগ করে দেওয়া হবে তা নিজের সংস্থার কর্মীদের বলে দিতেন তিনি। টাকার এভাবে সুপারিশের মাধ্যমে অযোগ্যরা পুরসভায় নিয়োগ পেয়ে গেছিলেন, বঞ্চিত হতো যোগ্য প্রার্থীরা। যাব পরের খবরে। আদালতে এসএসসির হলফনামা প্রকাশ পেল নিয়োগ দুর্নীতির আসল চেহারা। শুক্রবার কলকাতা হাইকোর্টের হলফনামা নিয়ে জানিয়েছে শুধুমাত্র 2016 সালে এসএসসির নেওয়া 3টি পরীক্ষার মোট 8,611টি পদে নিয়োগ দুর্নীতি হয়েছে। নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগে এই দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করতে গিয়ে বেশ কয়েকবার ঢোক গেলেন। তারপর তিনি বলেন, যা বলার এসএসসি বলবে। এদিন এসএসসি হলফনামা নিয়ে আদালতে স্বীকার করেছে শুধুমাত্র 2016 সালের পরীক্ষায় 8,611টি পদে নিয়োগে কারচুপি হয়েছে। এর মধ্যে গ্রুপ ডিতে 2,823টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। এদের মধ্যে 1,741 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের প্রত্যেকেই ওএমআর শিটে কারচুপি হয়েছিল। 141 জন সুপারিশপত্র দেওয়া হয়নি। গ্রুপ সি নিয়োগে 3,480টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। তার মধ্যে 785 জন সুপারিশপত্র পেয়েছেন। এদের মধ্যে 783 জনের ওএমআর শিটে কারচুপি রয়েছে। সুপারিশ ছাড়া নিয়োগে পেয়েছেন 57 জন। এদের প্রত্যেকেরই চাকরি করছেন। চোখ রাখবো পরের খবরে। 2023 সাল শেষ হতে চলেছে, আর তার মধ্যেই দেশের সেরা থানাগুলিকে বেছে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে বাছাই করা হয়েছে নানা থানা, আর ওই থানাগুলির তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একটি থানার নাম। দেশের সেরা থানাগুলির তালিকায় প্রথম 3টির মধ্যে রয়েছে শ্রীরামপুর থানা। রাজ্যের একমাত্র থানা হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চন্দননগরের পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই থানাকে তালিকাভুক্ত করেছে। প্রত্যেক বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সমীক্ষা চালানো হয়। এই সাফল্যের জন্য শ্রীরামপুর থানাকে অভিনন্দন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজের এক্স হ্যান্ডেলে শ্রীরামপুর থানাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। 2024 সালের 5ই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পুরস্কার তুলে দেবেন সংশ্লিষ্ট থানার অফিসারদের হাতে। এখন শ্রীরামপুর থানার আইসি হিসেবে দায়িত্বে রয়েছেন দিব্যেন্দু দাস। 2019 সাল থেকে তিনি এই থানার দায়িত্বে আছেন। 2019 সালের ফেব্রুয়ারি মাসে শ্রীরামপুর থানায় চার্জ নেন তিনি। এখন 4 বছর ধরে শ্রীরামপুর থানাকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি তারই ফসল বলে মনে করা হচ্ছে। দেখব পরের খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, আর সেটা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্য বলে অভিযোগ। কারণ সমাবর্তনের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের বৈঠকে অনুমতি দেননি আচার্য, অথচ উচ্চশিক্ষা দপ্তরের কোনো আপত্তি ছিল না। এই জটিলতা তৈরি করার জন্য নাম না করে বোম্বাকরের রাজা বলে রাজ্যপালকে খোঁচা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে আগামী 24শে ডিসেম্বর তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যপাল তথা আচার্যের ফরমান ডোন্ট কেয়ার বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছিল, সেখানে একাধিক প্রশ্ন তুলে তার জবাব তলব করা হয়েছে, যদিও সেই উত্তর দেওয়ার আগেই সমাবর্তনের দিন ঘোষণা করে দেওয়া হলো। যাব পরের খবরে। এবার পরমব্রত আর প্রিয়ার পাশে দাঁড়ালেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনিও, আর তার শোভনের সঙ্গে সম্পর্কে অনলাইনে সমালোচনা ট্রোল চলতেই থাকে। তবে সেই সব গায়ে মাখে তারা নয়। কিন্তু পরমব্রত আর প্রিয়ার বিয়ে নিয়ে যেভাবে ট্রোল চলছে তা ভাঁজ ফেলেছে তার কপালেও। বৈশাখী বলেন, দুজন মানুষের বিয়ে কোনো কারণে টেকেনি, তারপর সেই বিয়ে থেকে বেরিয়ে এসে অন্য সম্পর্কে গেছে। 2 বছর পরেও যেতে পারে, 2 দিন পরেও যেতে পারে। দেখছি অনুপমের গাওয়া সব বিরহের গানই জুড়ে দেওয়া হচ্ছে তার ব্যক্তিগত যন্ত্রণার সঙ্গে। 2 বছর আগে কিন্তু বলা হচ্ছিল দোষ দুপক্ষের আছে, কিন্তু যেই না একটা মানুষের আলাদা সম্পর্কে গেছে, আরেকটা বৈশাখী পেয়ে গেল নেট পাড়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।